বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমার কথা শোনা যাচ্ছে তো? জি স্যার। ওকে। তো প্রথমেই তোমাদের সকলকে আবারও মনে করায় দিই, আগামী শুক্রবার সকাল 10টা 15 মিনিটে সিটি 1, রুম নাম্বার 603, এ বিল্ডিং, রুম নাম্বার 603, ওখানে হবে। ঠিক আছে? রুম নাম্বার 603, এ বিল্ডিং, সকাল 10:15। আহ এইখানে অনুষ্ঠিত হবে। আমি ক্লাসরুমে আর একবার একটু মেসেজটা আমি টাইপ করে দিই, সো দ্যাট কারো যেন কনফিউশন না থাকে। অ্যানাউন্সমেন্ট, সিটি 1, ডেট হলো আজকে 26, তো 27 28 তারিখ, 28 ফেব্রুয়ারি 2025 at 10:15 AM। রুম হলো A603। সিলেবাস চ্যাপ্টার 1 অ্যান্ড চ্যাপ্টার 2। আর হলো all students are requested to attend the CT1 in person class. Thanks and regards. আমি মেসেজ এখনই দিয়ে দিলাম, তোমরা পেয়ে যাচ্ছ। তো এটা হলো একটা জায়গায়, কারো যেন ভুল না হয়। যারা আসেনি, তোমাদের যে সমস্ত গ্রুপ আছে সেই গ্রুপে তোমরা এখনই এটাকে ডিক্লেয়ার করে দাও, এবং কোনো ধরনের কনফিউশন যেন এটা দিয়ে তৈরি না হয়। ওকে, এখন আমি চলে যাব হলো আজকের ক্লাস কন্টেন্টে। গতদিন যেখান থেকে আমরা শেষ করেছিলাম ওই জায়গাতেই শুরু করব। তোমাদের নিশ্চয়ই মনে আছে যে আমাদের এই সেমিস্টারের মিড টার্ম পরীক্ষা এই রোজার মধ্যে অনুষ্ঠিত হবে। মিড টার্ম পরীক্ষা শুরু কয় তারিখে? 14 তারিখ থেকে স্যার। 14 তারিখ থেকে পরীক্ষা শুরু, এবং আহ, এই কোর্সের পরীক্ষা আর ডেটও আসলে প্রথম সপ্তাহেই, তাই না? জি স্যার, 14 তারিখে স্যার। এটা 14 তারিখে, রাইট। তাহলে খুব ভালোভাবে প্রত্যেকটা টপিক পড়তে থাকো। তোমরা জানো যে মিড টার্মের সিলেবাসের মধ্যে এই 3 নাম্বার চ্যাপ্টার, তার সাথে 7 নাম্বার চ্যাপ্টার সংযুক্ত হবে। তো আমি যদি ক্যালেন্ডারের দিকে তাকাই, মিডের আগে আমাদের আর 2টা ক্লাস আছে। একটা হলো আহ মার্চের, আজকে হলো ফেব্রুয়ারির 26 তারিখ, নেক্সট ক্লাসটা হলো মার্চের 5 তারিখ, আর তারপরে ক্লাসটা হলো মার্চের 12 তারিখ। সো আর 2টা ক্লাস আছে আমাদের এই মিড টার্মের আগে, একটা হলো 5 তারিখ, একটা হলো 12 তারিখ। তো আমাদের এই চ্যাপ্টারটা শেষ করতে হবে, সাথে আবার 7 নাম্বার চ্যাপ্টার আছে। 7 নাম্বার চ্যাপ্টারটা অবশ্য খুবই ছোট চ্যাপ্টার, আমাদের একটা ক্লাসে ওটা হয়ে যাবে। তারপরেও কোনো ডিসকাশন করা থাকলে সেটি আমাদের কিন্তু অব্যাহত রাখতে হবে। তো সেই জায়গাটাতে তোমরা শেষ সপ্তাহ বা শেষ দিনগুলির জন্য কোনো কিছু ফেলে না রেখে প্রত্যেক দিনই নিয়মিত এগুলি পড়তে থাকো,
সো দ্যাট এটার করেসপন্ডিং যে ম্যাটেরিয়ালস গুলি আছে সেগুলির উপরে তোমাদের একটা ভালো দখল থাকে। যাই হোক, সেদিন যে বিষয়গুলি আলোচনা করতেছিলাম সেটা হলো অ্যাটিনিউয়েশন। অ্যাটিনিউয়েশন আমরা জানি যে ওয়্যারলেস সিগন্যাল বা ওয়ার্ড সিগন্যাল একটা পয়েন্ট থেকে যখন একটা নির্দিষ্ট অ্যামপ্লিটিউডে ট্রান্সমিট করা হয় তখন ওই ট্রান্সমিশন মিডিয়ামের ভিতর দিয়ে যত দূরত্ব অতিক্রম করে সিগন্যালের স্ট্রেংথ তত কমতে থাকে। এটাকেই বলা হলো অ্যাটিনিউয়েশন। দিস ইজ দ্য ফার্স্ট ইম্পেয়ারমেন্ট অফ দি ডেটা কমিউনিকেশন। এবং ওয়্যারলেস সিগন্যাল যদি হয় ডিস্টেন্সের সাথে সাথে এটা এক্সপোনেনশিয়ালি এই 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 অ্যাটিনিউয়েশনটা ঘটে। খেয়াল করে দেখো যে এখানে একটা সিগন্যাল পাঠানো হয়েছে, তার যে ভোল্টেজ লেভেল সেটার তুলনায় এইখানে যেটা ভোল্টেজ লেভেল সেটা অনেক অনেক কম এই পয়েন্ট টু তে। কিন্তু তারপরে আবার অ্যাম্প্লিফিকেশন করার ফলে এই অরিজিনালটা আবার ফেরত এসেছে। তার মানে লং ডিস্টেন্স কমিউনিকেশনের ক্ষেত্রে মাঝে মাঝে এই ধরনের অ্যাম্প্লিফায়ার আমাদের বসানো প্রয়োজন হতে পারে টু সো দ্যাট it can boost up the signal strength for better understanding and communication. So this is significantly important without the medium. Signal strength is measured in decibel. It is measured in dB, and that is made over there. And it's a relative measure of the loss of the gain. And definitely, the dB is related to ইকুয়েশন ইজ, আচ্ছা আমি একটু যাচ্ছে আজান হচ্ছে এখানে। স্যার আপনাকে মনে হয় শোনা যাচ্ছে না। আমার এখানে আজান হচ্ছে, আমি একটু চুপ আছি, জাস্ট 30 সেকেন্ড। ওকে, সো যেটা আমরা আলাপ করতেছিলাম সেটি হলো পাওয়ার। তো ডিবি তে যেটা সিগন্যালের স্ট্রেংথ সেটা আমরা যেটা ক্যালকুলেট করি সেটি হলো 10 log P2/P1। P2 হলো রিসিভড পাওয়ারের স্ট্রেংথ আর P1 হলো ট্রান্সমিটেড পাওয়ারের স্ট্রেংথ। তো সাধারণত ট্রান্সমিটেড পাওয়ারের যেটা স্ট্রেংথ থাকবে সেটার তুলনায় রিসিভড পাওয়ারের স্ট্রেংথ কম থাকে, কারণ ডিউ টু দ্য অ্যাটিনিউয়েশন সিগন্যাল কিছুটা হলেও লস হয়। এবং সেই কারণে ওভারঅল আমাদের যে আন্ডারস্ট্যান্ডিং আছে রিলেটেড টু দ্য সিগন্যাল সেটা আমরা
আহ, এখান থেকে ক্যালকুলেট করতে পারি। সো এক্সাম্পল হলো, দেখো P1 যদি 10 ওয়াট হয়, P2 যদি 5 ওয়াট হয়, তাহলে আমরা হলো লস এবং গেইন এডিটিভ সূত্র ফেলে আমরা বের করতে পারবো, যেটা এটা আসলে হাফ চলে আসবে। So it's the signal to noise power ratio, and the power is always expressed in watts. So simple ratio need to be calculated. এইখানে যে যা আমরা মেজারমেন্ট করতেছিলাম একটু আগে, খেয়াল করে দেখো যে সিগন্যাল টু নয়েজ এর যেটা রেশিও, সেটা 10 log 10 সিগন্যাল পাওয়ার ডিভাইডেড বাই নয়েজ পাওয়ার। সিগন্যাল পাওয়ার যদি 1000 ওয়াট হয়, নয়েজ পাওয়ার যদি 20 মিলি ওয়াট হয়, রিলেটিভলি ভেরি ভেরি লেস, but then you can calculate the signal to noise ratio using this equation. সেরকম নয়েজ পাওয়ার যদি এটা হয়, সেক্ষেত্রে এটা এটা এত ওয়াট লেখা মানে কি, 1000 দিয়ে যদি এটাকে গুণ করি, তাহলে এইখানে আসবে, দ্যাট মিনস 0.002 মিলিওয়াট। তারপরে যদি এখানে আরো 1000 দিয়ে গুণ করে, তার মানে এটা আসলে 2 মাইক্রোওয়াট, মূলত 2 মাইক্রোওয়াট, ভেরি ভেরি স্মল। সো অ্যাকর্ডিংলি এই ভ্যালুগুলি জানা থাকলে ম্যাথমেটিক্যালি ক্যালকুলেট করে আমরা সিগন্যাল টু নয়েজের রেশিও যেটা, সেটা আমরা বের করতে পারবো, এবং দুইটা জানা থাকলে থার্ডটা অটোমেটিক্যালি আমরা ক্যালকুলেট করতে পারবো। এখানে দেখো 0.1, ফিগার 3.7 এর 0.1 এবং 0.4 এর মধ্যে আমাদের সিগন্যালের যেটা ডিফারেন্স, সেটা আমাদেরকে বের করতে বলতেছে। 3.27 ফিগারটা দেখি, 0.1 আর হলো 0.4। তাহলে আমার এইখান থেকে এখানে যখন ট্রান্সমিটেড হয়েছে, তখন সিগন্যালের স্ট্রেংথ দেখাচ্ছে হলো আমার কত, -3 dB। -3 dB 0.2 থেকে 0.3-তে গিয়ে +7, 7 ডেসিবেল। তাহলে -3 +7, আর এইখানে গিয়ে আবার -3 dB 0.3 থেকে 0.4-এ -3। তাহলে আলটিমেটলি আসলে আমার এখানে গিয়ে আমি পাইলাম হলো প্লাস 1 ডেসিবেল। +1. So this is the difference. এ দেখো, one reason that engineers use the decibel to measure the changes in the strength of a signal is that decibel numbers can be added or subtracted when we are measuring several points cascading instead of just two. তাহলে ডেসিমাল হলে এটা সুবিধা হলো ডাইরেক্টলি যোগ বিয়োগ এগুলি অপারেশন পারফর্ম করা যায়। যেরকম এখানে আমরা 0.1 থেকে 0.4 এর মধ্যে ক্যালকুলেট করার জন্য সিম্পলি ডেসিবেল ভ্যালুগুলি আমরা পরপর যোগ করে দিয়েছি, এবং আলটিমেট আউটকামটা আমরা পেয়ে গেছি একটু আগে আমি এক্সাম্পলে যেটা দেখালাম। সো প্রায়শই আমাদের সিগন্যালের স্ট্রেংথ ডেসিবেলে আমাদের কনভার্ট করার প্রয়োজন হয়, এবং সেখান থেকে আমরা এটাকে ট্রান্সফার ডেটাটাকে আমরা দেখাতে পারি। এখানে দেখো, ভেরি সিম্পল একটা ম্যাথমেটিক্স। Sometimes the decibel is used to measure the signal. You see, sometimes the decibel is used to measure the signal power in milliwatts. In this case, it is referred to as dBm, milliwatt. M stands for milliwatt, and is calculated as this: dBm is equals to 10 log 10 PM, where PM is the power in milliwatts. So accordingly আমরা বের করতে পারবো। সো সলিউশন কি, ভেরি সিম্পল, যে পাওয়ার ইন মিলিওয়াট যদি আমাকে বলে টিবিএম সমান 10 log 10 PM, আমি জানি সেটা আমাকে বলেই দিয়েছে -30। আলটিমেট এই রেজাল্টটা যদি আমার জানা থাকে আর এটা যদি জানা থাকে, তাহলে আমি ডেফিনেটলি এখান থেকে ভাগ করলে log 10 PM সমান পাইলাম -3। এই 10টা যদি এখানে 30-এর নিচে নিয়ে যায়, তাহলে এটা -3 হচ্ছে। আর এইটা 10 টু দি পাওয়ার লগ এ পাশে সরায় নিলে, ট্রান্সফার করছে, সাইড ট্রান্সফার করলে
সো পিএম অটোমেটিক্যালি চলে আসতেছে 10⁻³ মিলিওয়াট। সো দিস ইজ হোয়াট, এটা বেসিক্যালি 10⁻³ মিলিওয়াট মানে হলো 1 মাইক্রোওয়াট বেসিক্যালি। This one is equals to 1 microwatt. So this should be the answer of the question, that it is 1 microwatt. আবার দেখো এখানে আরেকটা বলে দিচ্ছে, the loss in a cable is usually defined in decibels per kilometer. কি পরিমাণ লস হয়েছে পার কিলোমিটারে সেইটা বলে দিচ্ছে। If the signal is at the beginning of a cable width at dB per kilometer has a power of 2 milliwatt, what is the power of the signal at 5 kilometer? প্রতি কিলোমিটারে যদি 0.03 করে কমে তাহলে 5 কিলোমিটারে 1.5 ডিবি কমে যাবে। তাহলে 1.5 যদি কমে, তাহলে আমরা প্রথম যখন পাঠিয়েছি তখন কত পাঠিয়েছি? তখন পাঠিয়েছি 2 মিলিওয়াট। তাহলে 2 মিলিওয়াট থেকে আমরা যাব। তাহলে এইটার আমার জানা আছে -1.5 জিবির ভ্যালু। P2/P1 এর রেশিও থেকে আমার এটাকে বের করতে হবে 0.71। এখন P2 বের করতে হলে 0.71 দিয়ে P1 কে মাল্টিপ্লাই করতে হবে। দ্যাট মিন্স P1 কত আছে? P1 আসলে হলো 2 মিলিওয়াট। সো 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 1.4 মিলিওয়াট চলে আসলো। দ্যাটস হোয়াট দ্য ইন্টারেস্টিং ফ্যাক্ট ইজ। তাহলে আমরা এখান থেকে বের করতে পারলাম যে একটা সিগন্যাল পাঠানো হয়েছে, তখন তার স্ট্রেংথ কত ছিল সেটা দেওয়া আছে, আর প্রতি কিলোমিটার পর পর এর লস কি পরিমাণ হয় সেইটা পার কিলোমিটারের লস সেটা দেওয়া আছে, এবং আমাকে 5 কিলোমিটার দূরের কোনো একটা পয়েন্টে এইটার পাওয়ার কত হবে সেটা আমাকে ক্যালকুলেট করতে বলেছে। সিম্পল ঐকিক অঙ্ক। 1 কিলোমিটারে 0.3 ডিবি, 5 কিলোমিটারে 1.5 ডিবি। ফাইন, একটা গেল যে পাওয়ার কতটুকু ওখানে গিয়ে। এখন প্রশ্ন হলো, আমার এইখানে ইনপুট পাওয়ার কত দেওয়া আছে? 2 মিলিওয়াট। আমাকে বের করতে হবে আউটপুট পাওয়ার কত হবে সেইটা। তাহলে ইনপুট পাওয়ার বাই আউটপুট পাওয়ারের আউটপুট পাওয়ার বাই ইনপুট পাওয়ার একটা সূত্র আছে, dB is equals to 10 log 10 P2/P1। P2 আমাকে বের করতে হবে, P1 একটু আগে আমি জেনে গেছি, এবং এই পুরার ভ্যালুটা আমার জানা আছে -1.5 মিলিওয়াট, সরি -1.5 ডিবি। তাহলে এখন সিম্পল ম্যাথমেটিক্স করে আমি বের করে ফেলতে পারতেছি যে এর রিসিভড পাওয়ারের যেটা সিগন্যাল স্ট্রেংথ সেটা কত হবে। সো দেয়ার শুড বি সাম আন্ডারস্ট্যান্ডিং রিলেটেড টু দিস। দ্বিতীয় যেটা তোমার ইম্পেয়ারমেন্ট, ট্রান্সমিশন ইম্পেয়ারমেন্ট, সেটা হলো ডিস্টরশন। তোমরা জানো ডিস্টরশন মানে আসলে যে একটা কম্পোজিট সিগন্যাল পাঠাচ্ছি, ওই সিগন্যাল ডিস্টর্টেড হয়ে গেছে। দ্যাট মিনস ওর ফেজ আসলে চেঞ্জ হয়ে গেছে। এইখানে এইখানে খেয়াল করে দেখতে হবে, এই কম্পোনেন্টটার ফেজ কমপ্লিটলি এখানে পরিবর্তন হয়ে গেছে। এটাও মোটামুটি যা আছে তাই আছে, এটাও মোটামুটি যা আছে তাই আছে, কিন্তু এই হাই ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টটা ইন ফেজে না, এটা আউট অফ ফেজ হয়ে গেছে। আউট অফ ফেজ যখনই হয়ে গেছে তখনই এই পার্টিকুলার জায়গাগুলি প্রশ্নবিদ্ধ হয়ে যাবে, নন এক্সট্রাক্টেবল হয়ে যাবে। অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে এটা ছেড়ে দেওয়াতে 5 জন একসাথে একটা ট্রিপে যাচ্ছে, 5 জনের 5 রকমের সিগন্যাল আউটকাম আসছে। সো দ্যাট ইজ সিগনিফিকেন্টলি ডিসকারেজিং টু অ্যাকসেপ্ট, এবং সেই সমস্ত ক্ষেত্রে নয়েজ ক্যান্সেলেশনের যে পদ্ধতি সমূহ আছে সেগুলি যথেষ্ট গুরুত্বের সাথে অলরেডি পড়ানো হচ্ছে, এবং সামনের দিনে আরো গুরুত্ব দিয়ে পড়ানো হবে। এটা একটা ট্রান্সমিটেড সিগন্যাল,
এর সাথে নয়েজ কিছু যুক্ত হয়েছে, ফলে অরিজিনাল সিগন্যাল এমন ভাবেই তার শেপটা পরিবর্তন হয়েছে যে এইটা আসলে আর আহ, 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 বেশি দূর আগিয়ে নিয়ে যাওয়া সঠিক হবে না। So it is wise to complete uh, their degree program on time. So transmission medium is in the middle, is at the left, transmitted signal is at the right, transmitted composite signal. The next point is the power of a signal is only 10 milliwatt. The power of the noise is only 1 microwatt. What are the values of SNR and SNR dB? আমরা তো জানি যে SNR সমান হলো দুইটা পাওয়ারের সিগন্যাল টু নয়েজ এন্ড রেশিও। সো এইটা তো আমরা জানি যে সিগন্যালের স্ট্রেংথ হলো 10 milliwatt. So 10 into 10 to the power 3 milliwatt. And then uh, 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 the research result, that is the signal availability power is 1 milliwatt only. So the ratio is 10,000. SNR is 10,000. In another case, SNR dB 10 log 10, 10,000 is equals to 10 log 10, 10 to the power 4, which is equals to 40. Significant difference is being observed in case of comparative study uh, uh, of the situation. And definitely the values of signal to noise ratio, the values of signal to noise ratio and signal to noise ratio dB for a noiseless channel are SNR is equals to signal power divided by 0. SNR dB is equals to 10 log 10 divided by 0, infinity, and that will also called an infinity over here. So what is the point? Point is here we can never achieve this ratio in practical lifetime. So আমাদেরকে কি করতে হবে, একটা হিউরিস্টিক বা মেটা হিউরিস্টিক বা গ্রিডি বা এরকম কোন একটা মেথডোলজি এখানে অ্যাপ্লাই করতে হবে, সো দ্যাট উই ক্যান থিঙ্ক অফ প্রডিউসিং গুড কোয়ালিটি ওয়ার্কস। এখানে খেয়াল করে দেখো, লার্জ এসএনআর সিগন্যাল টু নয়েজ এন্ড রেশিও, লার্জ এসএনআর সিগন্যাল টু নয়েজ এন্ড রেশিও, এইখানে হাই ফ্রিকোয়েন্সি লো ফ্রিকোয়েন্সি বিভিন্ন কম্পোনেন্ট সেখানে আছে, মাঝখানেরটা নয়েজ, লাস্টেরটা সিগন্যাল এবং নয়েজ মিলে যে সিগন্যালটা, এইটা কিন্তু মোটা দাগে বোঝা যাচ্ছে যে সেখানে কি নিয়ে এসেছে, but it is sometimes very much difficult to understand the interpretation. So that need to be clearly defined. কোন অংশটুকু আমরা এখানে কভার করতে পারবো আর কোন অংশটুকুর জন্য আমাদের ফার্দার কোয়ান্টিফিকেশন দিয়ে ডিটারমাইন করতে হবে, সেটা যেন পরিষ্কার থাকে। স্মল এসএনআর যে সমস্ত ক্ষেত্রে সেগুলি কোয়াইট গুড নয়েজ এবং সিগন্যাল প্লাস নয়েজ, সেই উভয় ক্ষেত্রেই আসলে সিমিলারলি অনেক কম হবে। আজকের যে মেজর এজেন্ডা সেটিতে আমরা এখন ঢুকতে যাচ্ছি, এবং ডেটা রেট লিমিট যেটা ইকুয়েশন নয়েজলেস চ্যানেলের ক্ষেত্রে এবং নয়েজি চ্যানেলের ক্ষেত্রে, দ্যাট ইজ অফ utmost important for this course. First one is Nyquist bit rate. Nyquist bit rate is applicable only for the channels, only for the results that uh, do not require interfere of the uh,
Nyquist bitrate that is applicable only for the links that are error free. যদি ডেটা লিঙ্ক এরর ফ্রি হয়, কোনো ধরনের লিকেজ এখানে নাই, এখানে কোনো কনজেশন কন্ট্রোল মেকানিজমের কোনো ঘাটতি নাই, এখানে রাউটিং প্রোটোকলের কোনো ঘাটতি নাই, given that what intelligence you can add here so that we can attract good students to work in this team, and how can we implement it need to be defined. Shannon's capacity formula is more practical. It assumes that data bits may be erroneous. Similarly, but the different dates may also be erroneous. So let us take a break and then retransmit, and then ensure that data will be received correctly at the destination. So this is need to be done by applying the Shannon's capacity formula. So the level of the signals we use is of utmost important. So increasing the levels of a signal may reduce the reliability of the system, and that needs to be studied significantly. এইখানে একটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা তোমাদের ভালোভাবে এটা খেয়াল করা দরকার। সেটি হলো ডেটা রেট, ব্যান্ডউইথ এবং বড রেটের মধ্যে পার্থক্য অত্যন্ত ফান্ডামেন্টাল বিষয় এবং এটি করা প্রয়োজন। প্রথম হলো ডেটা রেট। ডেটা রেট আমরা হিসাব করি বিটস পার সেকেন্ড, প্রতি সেকেন্ডে কত ডেটা বিট ডেটা ট্রান্সমিট করা সম্ভব হচ্ছে সেটি ক্যালকুলেট করা হয় হলো বিপিএস, বিট রেটস পার bits per second. So the rate at which data can be communicated towards the destination is the BPS. Bandwidth হলো it is measured in hertz, or it is measured in cycles per second. Means what is the difference between the highest and the lowest frequency component in a particular range of frequencies, that is the range of bandwidth. So সেটি ক্যালকুলেট করে আসলে বের করা হয় ব্যান্ডউইথ। সাধারণত ব্যান্ডউইথ যত বেশি হবে সিগন্যালের ডেটা রেট তত বেশি হবে, বাট হাউ উই আর ইউটিলাইজিং দ্যাট ব্যান্ডউইথ ইজ অফ utmost important, and that need to be maintained for the better understanding of the signals. And the last one is the baud rate, and baud rate is the frequency with which components change. That means কি রেটে ফ্রিকোয়েন্সি এলিমেন্ট গুলি পরিবর্তন হচ্ছে সেটি হলো baud rate, এবং ডেফিনেটলি baud রেটের সাথে ডেটা রেটের একটা mathematical interrelationship আছে that we are going to study soon. কখনো কখনো ডেটা রেট এবং বড রেট সমান হতে পারে, বাট ইট ইজ রেয়ারলি, নট অলওয়েজ। নাইকুয়েস্ট চ্যানেল ফর্মুলা বলছে যে ম্যাক্সিমাম ডেটা রেট দ্যাট ক্যান বি ট্রান্সমিটেড থ্রু এ নয়েজলেস চ্যানেল ইজ ইকুয়ালস টু 2 into f 2 multiplied by f multiplied by log 2l bits per second, যেখানে l হলো number of levels, discrete levels that are maintained for identifying the different signals. So similarly, f is the frequency, the bandwidth, and it should be double of this. And we have calculated last time, hired some personnel to manage it, and I believe
we can do it again. And F is the frequency that is need to be applied over there for high speed data communication. And L is the discrete level, as I said. And if F is equals to 4000, L is equals to 2, what will be the value? So you can calculate it easily. 4000 and log to 1 means it is 1. So 1 and 4002, that means 8000 hertz. 8000 hertz would be the uh, 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 channel, noiseless channel data rate. That is data rate যদি বলি তাহলে সেটা bps বিটস পার সেকেন্ডে চলে যাবে। ব্যান্ডউইথ দিয়ে দেওয়া আছে 3000 হার্জ, একটা নয়েজলেস চ্যানেলের with a signal of 2 signal levels. One is bit rate can be calculated. কিভাবে ক্যালকুলেট করব? 2 into 3000 into log 2. So that will create 6000 bits per second. So that is fantastic. Same noiseless channel transmitting a signal with 4 signal levels. একটা না, 4টা signal level পাঠানো হচ্ছে। Maximum bit rate allocate করতে বলা হয়েছে। So this should be 2 into F into log 2L. That is more comprehensive. So we need to know what can we demonstrate now, and based on that, the application can be made as a strong point, so that these can be accepted. And we need to send 265 kilobits per second over a noiseless channel with a bandwidth of 20 kilohertz. And how many signal levels do we need? So we need Nyquist formula, and we need to apply 2 into 20,000 into log 12. 20,000 is 20 kilohertz bandwidth into 10 log 2L. Log 2L means how many levels here? 128 levels. This is also very important. And the bit rate is 280 kilobits per second. So if we have 84 levels, the bit rate is 240 kbps. So that is important. So let me check it out first. Yes, that is can be calculated. So L is the number of levels, that is 128, and that can be converted to actually 98.4, but that cannot be utilized. It should be 2 to the power x. So 2 to the power যদি আমি 6 ধরি তাহলে এটা 64 আসে, আর 2 to the power যদি 7 ধরি সেটা 128 আসে। So 98, 95, 96, 90 নাম্বার লেভেল আমার মেনটেন করা সম্ভব না। It must be 2 to the power something x. So সেই সূত্রে লেভেলটা 128 অটোমেটিক্যালি চলে আসে। আর ডেটা রেট as I argued before 265, বাট এটা মাল্টিপ্লাই করে যদি একটা সার্টেন লেভেলে যায় সে অনুযায়ী আমরা কত ধরবো সেটা হিসাব করে দেখতে পারি। Well, the Shannon's capacity formula looks like this: P into log 2 1 plus SINR, signal to interference and noise ratio. Signal to interference and noise ratio. So
it is true that it is very much difficult to make it happen, but we have to try, and that will be happened if it is usual time. But this time the official works are going on in a different mode. So the example is over there for the A's, N, and so on, and the maximum data rate can uh, be calculated accordingly, so that you can choose whatever the good understanding about you. So the next one is consider an extremely noisy channel in which the value of the signal to noise ratio is almost zero. এটা খুবই significant একটা assumption. The signal to noise ratio is very less. In other words, the noise is so strong that the signal is faint, and the capacity can be calculated using the same equation 1 plus SINI. So B log 2 and then B multiplied by 0 is equals to 0. So what is happening here? It is basically the simultaneous access to the micro processor based controlling systems as well as the operating systems. So this means that the capacity of this channel is zero regardless of the bandwidth, and we cannot receive any data with this channel. So access to the channel is of utmost importance, because wherever you are, you have to retype, right? So this is important. You see 1 plus SINF, this is the value, and this is 34.860 bit per second. Simple unit rule will be applied here. Last আর অল্প কয়েকটা স্লাইড আছে। Signal to noise ratio is SNINF 36, channel bandwidth is 2 megahertz. The theoretical channel capacity can be reduced to very high. You see 24 Mbps is possible to provide to the corresponding customers if you can send some 20 million dollars. So that can be calculated as the channel capacity. Well, similarly, another channel is 1 megahertz bandwidth. SNR is given already 63. Appropriate bit rate and signal level they need to be calculated. So since signal to noise ratio is there, definitely you have to identify that your formula is valid, because it considers error, but Nyquist theorem does not consider error. So since noise error is over there, it is automatically Shannon's formula. So this is, you have to find out how to do that. So capacity is equals to B log 2 1 plus SNR একটু আগে আমরা দেখে এসেছি। B হলো 10 to the power 6 log 2 here is what and 1 plus SNR, so 1 plus 63, and that will produce 19 6 Mbps. So I believe this is a good report. We can make together to understand the material taught by one of the expert persons in the teaching community. So Shannon's formula তুমি দেখেছো, যেটা
6 Mbps এবং upper limit খুবই ভালো, best performance we are getting out of this. But interesting fact is that uh, uh, this Nyquist formula does not work for the practical cases because it does not consider the erroneous link. But whatever the link communication is, we have seen that significant amount of opinion differences is over there. So we have to understand the fact and act accordingly. তো এখান থেকে আমাদের যেটা লার্নিং হলো সেটা হলো Shannon's capacity gives us the upper limit and Nyquist formula tells us how many signal levels we do need, এবং এভাবে করে আমাদের ইকুয়েশন গুলিও ভ্যারি করা হয়েছে। তো ব্যান্ডউইথ টার্মটা মূলত হার্টসে ক্যালকুলেট করি, রেঞ্জ অফ ফ্রিকোয়েন্সিস ইন কম্পোজিট সিগন্যাল। আর একটা হলো বিটস পার সেকেন্ড, that refers to the speed of the transmission in the link, but it is not actually, but it is being represented. Data rate এবং bit rate এটার মধ্যে ফান্ডামেন্টাল ডিফারেন্স আছে। বিট রেট, সিগন্যাল রেট এবং ডেটা রেট। So find it out and accordingly share with us so that we can make significant changes out of that. At a telephone company, at example, there was it improves the quality of line and increases the bandwidth of 8 kilohertz. Whether can we send 2000 bits per second by using the same technology as mentioned in example 3.42. Okay, some review questions. What is composite signal? Why do you calculate dB? Why do you calculate signal to noise ratio? How do you read creator frequency domain representation, and what is and how a DC component of a semester system, DC component of a composite signal system. So that is of utmost important. Nyquist formula ভ্যালুগুলি দিয়ে দেওয়া আছে, Shannon's formula ভ্যালুগুলি দিয়ে দেওয়া আছে. So please go through these documents and definitely you will go through the topics that were uh, 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 covered by Dr. Shahadat, and that will be implemented in a course manner. So that's all from my side today. Should you have any bona fide question or comments or answers, sharing experiences, etc. কেউ কি আছো আমার সাথে ডিসকাশনে যাবা, কোনো জিনিস বুঝতে পারো নাই বা বুঝতে অসুবিধা হয়েছে? না স্যার, ঠিক আছে স্যার। So I believe you will take good preparation for the next CT1, and you all will appear on time at room number 603 on 28 February, Friday at 10:15 a.m. in 603. So now I'm going for